মধুকে অ্যানেস্থেসিয়া দিয়া অজ্ঞান করা হয়েছে। তারপর ইফাজকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। জ্ঞান হারানোর পূর্বে একবার নিজের পুরো পরিবার আর মধুর কথা মনে করল, তারপর কালেমা পড়তে পড়তে জ্ঞান হারালো। ভেতরে অপারেশন চলছে আর বাইরে ইয়াদ কখনো চিন্তিত মুখে পায়াচারি করছে তো কখনো সাইডে পাতানো বেঞ্চে বসছে। ওর অস্থিরতা চোখে পড়ার মতো। সবাই বুঝতে পারছে ভেতরে ভেতরে কি চলছে ওর। মধুর মা আর বোনও হাসপাতালের বাইরে বসে আছে। ইরিন একটু আগে বাসায় গেছে, আবার আসবে। নিহাকে নিয়ে সাইদা খান আর ইয়াফ খান বাসায় চলে গেছেন। প্রায় 3 ঘন্টা পর ডাক্তার নিয়াজ অপারেশন থিয়েটার থেকে বের হলেন। উনি বের হওয়ার সাথে সাথেই ওনাকে দ্রুত ঘিরে ধরল ইয়াদ। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ডাক্তার, অপারেশন কেমন হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? ডাক্তার নিয়াজ আশ্বস্ত করে বললেন, অপারেশন সাকসেসফুল মিস্টার ইয়াদ। কিন্তু 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলে বোঝা যাবে বাকিটা। চিন্তা করবেন না, ওনার জন্য দোয়া করুন। ওকে একবার দেখে আসা যাবে। ইয়াদের কণ্ঠে অনুরোধ। এখন না, জ্ঞান ফেরার পর আমরা বেডে শিফট করার পর দেখতে পারবেন। এগুলো বলে ডাক্তার নিয়াজ চলে গেলেন। এদিকে অপারেশন এখানে হলেও সবার আড়ালে ইফাজকে অন্য হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। অবশ্য সব ইফাজের ইচ্ছাতেই হয়েছে। মধুর জ্ঞান ফিরেছে 12 ঘন্টা পর। ওকে এখন বেডে দেওয়া হয়েছে। সবার আগে ইয়াদ গেল দেখা করতে। মধুর মুখে অক্সিজেন মাস্ক। ও খুলতে চাইলে ইয়াদ বাধা দিয়ে বলল, কথা বলো না, জমিয়ে রাখো। একটা সুন্দর পূর্ণিমায় আমার কাঁধে মাথা রেখে বলবে, আমি সেদিন তোমার প্রেমিক স্বামী হয়ে মুগ্ধ হয়ে শুনব। কিন্তু এখন না, সুস্থ হয়ে নাও। তারপর আরও কিছুক্ষণ মধুর সাথে কথা বলে ইয়াদ বের হয়ে আসলো। এরপর একে একে ওর মা, বোন, ইরিন গেলেন। সবার শেষে ইয়াফ খানকে ঢুকতে দেখে উপস্থিত সবাই একটু আড়চোখে চাইল। ইয়াফ খান কেবিনে প্রবেশ করে সন্তর্পণে মধুর বেডের পাশে চেয়ার টেনে বসল। তারপর ধীরে ধীরে মধুর মাথায় হাত রাখল। কারো হাতের গভীর ছোঁয়া পেয়ে মধু চোখ খুলে তাকালো। ধীরে ধীরে হাতের মালিকের দিকে চাইল। ইয়াফ খানকে দেখে মাস্ক খুলতে চাইলে উনিও মধুকে থামিয়ে দিলেন। স্নেহময় গলায় বললেন, থাক মা, কথা বলতে হবে না, বিশ্রাম নাও। বাড়ি ফিরেও কথা বলা যাবে। শ্বশুরের কথায় মধু আর মাস্ক খুলল না। আজকে কেউই ওকে কথা বলতে দিচ্ছে না। তবে শ্বশুরের এমন অপ্রত্যাশিত স্নেহময় আচরণের শত কষ্টের মধ্যেও ভালো লাগছে মধুর। ইয়াফ খান কিছুক্ষণ মধুর মাথায় হাত বুলিয়ে দিলেন। মধু চোখ বন্ধ করে নিজের বাবার কথা মনে করতে লাগল। সে থাকলে নিশ্চয়ই এভাবে আদর করত। কেবিনের বাইরে থেকে উকি দিয়ে ইরিন আর ইয়াদ দুজনেই এই দৃশ্যটা দেখে শান্তি পেল। ইরিন ফিসফিস করে বলল, বাবা মনে হয় মেনে নিয়েছে। এখন মা মানলেই হয়। ইয়াদও সমস্বরে উত্তর দিল, সমস্যা নেই, মা ও মেনে যাবে। তবে এই ভেবে শান্তি লাগলো যে বাবা সহজেই মেনেছে। হুম, ঠিক বলছো। দরজার বাইরে দাঁড়িয়ে ভাই বোন দুজনেরই কথোপকথন চলতে লাগলো। ইফাজের জ্ঞান ফিরেছে 15 ঘন্টা পর। জ্ঞান ফেরার পর ওকে কেবিনে দেওয়া হয়েছে। নার্সরা সর্বাধিক তত্ত্বাবধানে রেখেছে। ইফাজ নিজের ফোনটা চেয়ে নিয়ে নিহাকে আর বাবা মাকে মেসেজ দিয়ে দিল। এখন ফোনে কথা বললে ধরা পড়ে যাওয়া নিশ্চিত। তাই মেসেজ করতে হলো। সুস্থ হওয়া পর্যন্ত ওদের সাথে কথা বলা যাবে না। কিন্তু মনটা বড় ছটফট করছে মধুর জ্ঞান ফিরেছে কিনা জানার জন্য। এখন কেমন আছে সবকিছু জানার জন্য কেবল অস্থির হয়ে পড়েছে ইফাজ। তাই একজন নার্সকে ডেকে বলল, আপনি কি একটু ডাক্তার আশরাফকে ডেকে দিতে পারবেন? জি, অবশ্যই। নার্স ডাক্তার আশরাফকে ডাকতে বেরিয়ে গেলেন। ডাক্তার আশরাফ ইফাজের ব্যাচমেট। একসাথেই পড়াশোনা করেছে। তারপর দুজনেই ভিন্ন ভিন্ন হাসপাতালের কর্মরত। তবে হাসপাতালদ্বয় 1 কিলোমিটারের মধ্যেই। মাঝে মধ্যেই দেখা হয়, সৌজন্যমূলক কোথাও হয়। আজকে ডাক্তার আশফাকের সার্বিক তত্ত্বাবধানেই আছে ইফাজ। আর এখন ওকে ডাকার কারণ হলো ওকে দিয়ে ডাক্তার নিয়াজকে ফোন দিয়ে মধুর খবর জানবে। অবশ্য ফোন নিজেই দিতে পারত, কিন্তু ধমক খাওয়ার ভয় দেননি, কেননা উনি ইফাজকে কোনো এক অজানা কারণে একটু বেশিই ভালোবাসেন। আর এখন ইফাজ ফোন দিলে কিছু তো বলবেনই না, উল্টো রাম ধমক খাওয়ার সম্ভাবনা 100-তে 100। 5 মিনিটের মধ্যেই ডাক্তার আশরাফ কেবিনে পৌঁছালো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এনিথিং রং ইফাজ? না না, তেমন কিছু না। তুমি একটু নিয়াজ স্যারকে ফোন দিয়ে জানতে পারবে রোগীর কি অবস্থা? হ্যাঁ জেনেছি আমি। একটু আগেই স্যার আমাকে ফোন দিয়ে বলেছেন রোগী সুস্থ আছে, জ্ঞান ফিরেছে, কেবিনে দেওয়া হয়েছে। ও, অনেক ধন্যবাদ। আশরাফ সৌজন্যে হেসে বলল, আচ্ছা, তবে তুমি বিশ্রাম করো।
কোনো সমস্যা হলে আমায় ডাকবে। আচ্ছা। তারপর আশরাফ চলে গেল। আর ইফাত নিশ্চিন্ত মনে চোখ বুজল। যাক, মধু ভালো আছে। 1 সপ্তাহ পর মধুকে রিলিজ দেওয়া হয়েছে। এখন মোটামুটি কাটার জায়গা শুকিয়েছে, তবে ঔষধ কন্টিনিউ করতে হবে আর ভারী কাজ করা যাবে না, একদম বেড রেস্টে থাকতে হবে। 1 মাস পর এসে সেলেই কাটাতে হবে। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর ইয়াফ খান নিজেই মধুকে বাড়িতে নিয়ে যেতে চাইলেন। এতে সাইদা খান কিছু না বললেও মনে হলো না এই ব্যাপারে তিনি খুশি। কিন্তু এই অবস্থায় কোনো কথা বলাটা বোকামি, তাই কিছুই বললেন না। সবাই মিলে মধুকে বাসায় নিয়ে এলো। বাসার সামনে এসে মধুকে কোলে করে নিজের বেডরুম পর্যন্ত নিয়ে আসলো ইয়াদ। পিছনে বাকিরাও ছিল। সবাই কিছুক্ষণ থেকে চলে গেল। ইয়াফ খান আইরিন রহমানকে বলেছিলেন মধুর কাছে থাকতে, কিন্তু উনি থাকেননি। মেয়ের শ্বশুর বাড়ি থাকতে কেমন একটা লজ্জা লাগে। তবে না থাকলেও প্রতিদিনই আসবেন মেয়েকে দেখতে। ইয়াদের বাসায় মধুর সেবা যত্নের তেমন কোনো ত্রুটি হয় না। ইয়াদ যখন ভার্সিটিতে যায় তখন মধু ঘরেই থাকে। কখনো একা একা গান শোনে, আবার কখনো শ্বশুরের সাথে গল্প করে। এই কয়দিনে শ্বশুরের সাথে অনেকটাই ভালো সম্পর্ক হয়েছে মধুর। তবে শাশুড়িকে একবারের জন্যেও আসতে দেখেনি। এই নিয়ে মধুর মন খারাপ হলেও কিছু বলে না। মাঝে মাঝে ইরিন আর নিহাও আসে। নিহার সাথেও এই কয়দিনে মোটামুটি কথা হয়েছে। আগে তেমন কথা হয়নি। আর ইয়াদ ফিরলে ইয়াদের সাথে কখনো কখনো রোমান্টিক কথাবার্তা হয়, আবার কখনো মিষ্টি ঝগড়া করে। আবার কাল ইয়াদ মধুর বাসায় গিয়ে ওর বইগুলোও নিয়ে এসেছে। আজ থেকে নাকি পড়তে হবে। বই দেখেই মধু বিরক্তিতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছিল, বই আনলে কেন? কেন আবার? তুমি পড়বে এই জন্য। আমি তো অসুস্থ। এখন অনন্ত অফ রাখি। অনেক ফাঁকিবাজি করছো তুমি। এটা কিন্তু ফাইনাল ইয়ার। এমনিতেও 4 মাস নষ্ট করে ফেলছো। এবার থেকে খামখেয়ালি করলে চলবে না। ফাইনাল ইয়ারে আমি ভালো একটা CGPA চাই। মধু মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, ভালো একটা CGPA চাই বললেই হলো? আমি কিচ্ছু পারি না। ফেল করব। ফেল করলে আমি ভার্সিটিতে আমার নাক কাটা যাবে। স্টুডেন্টরা বলবে ইয়াদ স্যারের বউ ফেলতু। এখন তুমিই বলো, তুমি তোমার জামাইয়ের বেইজ্জতি করতে চাও? ইয়াদ কোথাও মধু একটু কনভিন্স হলেও জিদ ধরে বলল, আচ্ছা বেশি পড়ব না, অল্প একটু পড়ব। ইয়াদ মধুর জিদ মেনে নিয়ে বলল, আচ্ছা অল্পই, কিন্তু পড়তে হবে প্রতিদিন। আচ্ছা। এখন হরদুপুর। মধু চোখে চশমা পরে বই পড়ছে। ইয়াদ বলেছে ও আসার আগেই যেন পড়া শেষ হয়। এসে যদি দেখে পড়া হয়নি তাহলে নাকি কথা বলবে না। এই ভয়েই মধু পড়তে বসল। হঠাৎ দরজায় নক হওয়ায় ও মুখ তুলে চাইতেন, দেখতে পেল নিহা এসেছে। মধু হাসি মুখে বলল, ভাবি দাঁড়িয়ে আছো কেন? আসো, বসো। নিহা ভেতরে এসে বিছানায় বসতে বসতে বলল, কি করছো? কি আর করব বলো, তোমার দেবর আমাকে পড়তে দিয়ে গেছে। পড়া না হলে নাকি কথা বলবে না, তাই পড়ছি। নিহা হাসল, বলল, ও আচ্ছা, তাহলে বোধহয় বিরক্ত করলাম। পরে আসি তাহলে। এটা বলেই নিহা উঠতে নিলে মধু বাধা দিয়ে বলে, আরে না ভাবি, কোনো বিরক্ত করনি। বসো তো, পরে পড়ব। এমনিতেও ভালো লাগছিল না। নিহা আবারও হাসল। মধুর অনুরোধে আর উঠল না। তারপর দুই যা মিলে টুকটাক গল্পসল্প শুরু করলো। তারপর হঠাৎ কিছু একটা মনে হওয়ায় মধু বলল, ভাবি, বাবুকে কিক মারে। নিহা মুচকি হেসে মধুর হাতটা নিজের পেটের ওপর রেখে বলল, নিজেই বুঝে নাও। মধু অনুভব করলো একটা ছোট্ট পা পেটে লাথি মারে। কিছুক্ষণ পেটে হাত রেখে অনুভব করলো। তারপর হাত সরিয়ে ফেলল। নিহা দেখল মধুর চোখে পানি। নিহা জিজ্ঞেসু গলায় বলল, তুমি কাঁদছো? না, ভাবি। মধু নিজেকে সামলে নিয়ে বলল। তারপর ম্লান হেসে বলল, ভাবি তুমি কত লাকি। তোমার বাবু হবে, তুমি মা হবে। নিহা মধুর হাত ধরে বলল, না বোন, আমার চেয়ে বেশি ভাগ্যবতী তুমি। আল্লাহ সবাইকে সব দিক দিয়ে পূর্ণতা দেন না। তোমাকে একদিক দিয়ে অপূর্ণতা দিলেও অন্যদিকে দিয়ে কিন্তু পূর্ণ করে দিয়েছেন তেমন আমাকেও। মধু ভেবে পায় না নিহা ওকে বারবার ভাগ্যবতী বলে, কিন্তু কেন? ওর তো বাবুও হবে না, তাহলে ভাগ্যবতী কিভাবে হলো? নিহাকে এই কথা জিজ্ঞেস করলে সে কিছু বলে না, শুধু একটু হাসে। নিহার কথা শেষ হতে না হতেই ইয়াদের আগমন। দুই যাকে একসাথে দেখে ইয়াদ সহাস্যে বলল, আরে দুই যা দেখি একসাথে, তা কি ফুসুরফাসুর চলছে? নিশ্চয় আমার নামে বদনাম করছে মধু। নিহা উঠে গিয়ে ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল, আরে না দেবর সাহেব, আপনার নামে কোনো বদনাম হয়নি। আমরা তো আমাদের সুখ দুঃখের আলাপ করছিলাম। ও,
তাহলে উঠে এলে কেন ভাবি? যাও বসো, কথা বলো। না, তুমি ফ্রেশ হও, আমি ঘরে যাই, পরে আসবো। এই বলেই নিহা বেরিয়ে গেল। রাত 8:10। বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ কালো হয়ে আছে, মাঝারি ধরনের বাতাস হচ্ছে বাইরে। নিহা বারান্দার ইজি চেয়ার থেকে বিরক্ত মুখে উঠে ঘরে চলে এলো। ওর বিরক্তি কারণ মতেও মেঘলা আকাশ নয়, কারণটা ইফাজ। আজ একবারও ফোন ধরেনি। 10 দিন হয়ে গেল, এখনো ফিরছে না। ফেরার কথা বললে প্রসঙ্গ পাল্টে ফেলে। এই সব মিলিয়েই নিহা চরম মাত্রায় বিরক্ত হয়ে আছে। মন চাচ্ছে ইফাজকে সামনে বসিয়ে ইচ্ছেমতো ঝাড়তে, কিন্তু যারা তো দূরের কথাই তো বলা যাচ্ছে না। ধুর, নিজের রাগ নিজে হজম করে জানালা বন্ধ করতে লেগে গেল। জানালাগুলো বন্ধ করে পেছনে ফিরতেই দেখল ইফাজ কাক ভেজা হয়ে আছে। এভাবে হঠাৎ দেখে নিহা ভীষণ অবাক হলো। এটা সত্যি ইফাজ তো, নাকি ওর বেশে অন্য কেউ? নিহা ইফাজের সামনাসামনি এসে দাঁড়ালো। ইফাজ চুলের পানি ছাড়তে ব্যস্ত। নিহা ইফাজের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি সত্যি ইফাজ তো? ইফাজ হেসে দিল, হাসতে হাসতেই বলল, অ্যানি ডাউট? না, কিন্তু তুমি তো বলনি আজ আসবে। আর কখনো পৌঁছেছ? আমাকে বলনি কেন? বললে তো ইয়াদ অথবা বাবাকে পাঠাতাম। নিহার অস্থিরতা দেখে ইফাজ বলল, এত কথা একসাথে বলো কিভাবে? একটু জিরিয়ে জিরিয়ে বলো। আমি আজ সকালেই এসেছি, হাসপাতালের ছিলাম, তোমাকে সারপ্রাইজ দিব বলে ফোন ধরিনি। আর আমি একাই আসতে পারি, চিন্তা করতে হবে না। সব শুনে নিহা বলল, আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নাও, ড্রেস চেঞ্জ করে আসো। আচ্ছা। ইফাজ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে শার্টটা খুলে নিজের ক্ষততে একবার হাত বুলালো। একবারের জন্যও নিহা ওকে সন্দেহ করেনি। যাক, এখন কয়েকটা দিন সাবধানে চলতে হবে। সেলাই খোলার আগে ক্ষতটা যেন কেউ না দেখে। এখন মধু সম্পূর্ণ সুস্থ। 2 দিন আগে সেলাই কাটা হয়েছে, কিন্তু ঔষধগুলো আরও 2 মাস কন্টিনিউ করতে হবে। কাল থেকে ইয়াদের জোড়াজড়িতে ভার্সিটিতে যেতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে। সব কিছু ভালোই যাচ্ছে। সবাই মধুর প্রতি সহানুভূতিশীল, কিন্তু শাশুড়ি মা এখনো বোধহয় মন থেকে মেনে নিতে পারেনি। এটা নিয়ে খুব আফসোস মধুর। কবে যে শাশুড়ি মা মুখ ফিরে চাইবে সে আশাই আছে মধু। তবে একটা জিনিস ইদানিং মধু লক্ষ্য করছে, সেটা হলো ইয়াদ আর ইফাত দুজনের একজনও কারোর সাথে কথা বলে না, এড়িয়ে যায়। কিন্তু কেন, এটাই বুঝতে পারছে না মধু। ইয়াদকে কিছু জিজ্ঞেস করলেও কিছু বলে না। নিহাকেও জিজ্ঞেস করেছিল, সেও কিছু বলতে পারে না। ক্যান্টিনে বসে মধু আর ওর ফ্রেন্ডরা হাসাহাসি করছিল। আজকে আড্ডার বিষয় হলো ভার্সিটি থেকে একটা ট্যুর প্ল্যান হয়েছে, যেখানে শুধু স্যারেরা আর তাদের ফ্যামিলি যাবে। কোনো স্টুডেন্ট যাবে না, কিন্তু এই ট্যুরে মধুও যাবে, কারণ ও স্টুডেন্ট হলেও ইয়াদের বউ। সবাই এটা নিয়েই হাসাহাসি করছিল। সায়রা হাসতে হাসতেই মধুকে খোঁচা মারার উদ্দেশ্যে বলল, ইস, মধু, তোর মতো আমরাও যদি একটা স্যারকে পটাইতে পারতাম। মধু কিছু বলার আগেই আরিয়া বলল, সায়রা শুন, তোকে আমি আগেও বলেছি ইয়াদ ভাই আর মধুর সম্পর্ক 4 বছর ধরে। তখন ওরা দুইজনই স্টুডেন্ট ছিল। মধু কোনো স্যারকে পটিয়ে বিয়ে করেনি। সায়রা আমতা আমতা করতে করতে বলল, খেপছিস কেন তুই? আমি তো মজা করেই বললাম। মনে হলো না মজা করে বলছিস, কারণ 2 দিন থেকে দেখতেছি তুই ওকে খোঁচা মেরে কথা বলিস। তোর ভাগ্য ভালো ও তোকে এখনো কিছু বলে নাই। আমি হলে, শেষ কথাটা থ্রেড দিয়ে বলল আরিয়া। মধু দুজনকে থামাতে বলল, ইস, কি শুরু করছিস তোরা বাচ্চা পোলাপানের মতো? এই বিষয়ে কেউ আর একটা কথা বলবি না। আমরা এখানে আড্ডা দিতে বসছি, ঝগড়াঝাটি করতে বসি নাই। মধুর কথায় দুইজন আরোহী বিষয়ে কথা না বললেও ক্ষোভটা থেকেই গেছে। ক্লাস শেষ হওয়ার পর ভার্সিটির বাইরে মধু ইয়াদের জন্য দাঁড়ালো। আরিয়া চলে গেছে। ও অবশ্য চেয়েছিল মধুর সাথে দাঁড়াতে, কিন্তু মধুই জোর করে পাঠিয়ে দিয়েছে। পাছে মুখ ফুসকে না আজকের ঘটনা বলে দেয়। প্রায় 15 মিনিট পর ইয়াদ বেরিয়ে এসেছে। পাশাপাশি দাঁড়িয়ে জনই টুকটাক কথা বলছিল আর রিকশা খোঁজ করছিল, কিন্তু রিকশা মিলছে না। আবার এদিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘেরা হানা দিতে শুরু করলো। একটু পরই হয়তো ঝরে পড়বে। প্রায় মাঝ দুপুরে একটুও ভেজার ইচ্ছে নেই ইয়াদের। এদিকে মধু খুব করে চাইছে রিকশা, বাস, অটো কিছু না পাওয়া যাক আর তাড়াতাড়ি শহর জুড়ে ভালোবাসার বৃষ্টি পড়ুক। বৃষ্টির দাপটে কেউ যাতে রাস্তায় না বের হয়। শুধু ওরাই রাস্তা ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাতে হাত রেখে হাঁটবে। হ্যাঁ, মধুর কথাই সত্যি হলো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো।
ইয়াদ বৃষ্টি পড়ছে দেখে মধুকে নিয়ে ভার্সিটির ভেতরে চলে এলো। মধু মনে মনে বিরক্ত হলো। দিন দিন বরটা কেমন যেন নিরামিষ হয়ে যাচ্ছে। মধু বিরক্তি কণ্ঠে বলল, বাসায় যাবে না? বৃষ্টি থামছে না তো, এখন বের হলে ভিজে যাব তো। মধু কিছু বলল না, গাল ফুলিয়ে অন্যদিকে চেয়ে রইল। আর এদিকে মধুর দিকে চেয়ে একটু মুচকি হাসল। ইয়াদ প্রথমেই বুঝতে পেরেছিল এ মুহূর্তে মধু কি চাইছে, কিন্তু সব সময় তো আবদার রাখা যায় না। এখন বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে, আর মধুর জ্বর আসা মানে ইয়াদের ঘাম ছুটে যাওয়া। অপারেশনের 15 দিন পর একবার হঠাৎ করে জ্বর এসেছিল, তাও যেই জ্বর না কাঁপুনি দিয়ে জ্বর ওঠে। জ্বরের জন্য কিছু খেতেও পারে না, রাতে ঘুমও আসে না। এদিকে ওর এই অবস্থা দেখে ইয়াদেরও ঘুম উড়ে গেছিল। তখন থেকেই ইয়াদ ভয় পায়। তবুও ভেজা যেত, কিন্তু অপারেশনের পর যে ঔষধগুলো দেওয়া হয়েছে সেগুলো এখনো খেতে হচ্ছে। এর ওপর যদি আবার জ্বর আসে তাহলে আবার এক্সট্রা জ্বরের ঔষধও খেতে হবে। এমনিতেই ওই ঔষধগুলো খাওয়াতেই ইয়াদকে প্রচুর সংগ্রাম করতে হয়। তাই আর বাড়তি ঝামেলা না বাড়ানোর জন্য মধুর আবদারে সাইড দিল না। এদিকে উনি তো গাল ফুলিয়ে রেখেছে। থাক, মাঝে মধ্যে গাল ফুলানো ভালো, দেখতে ভালো লাগে। বৃষ্টি কমেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ইয়াদ নিজের ব্লেজারটা খুলে মধুর মাথার ওপর দিয়ে বলল, এটা মাথার ওপর ধরে রাখো, তাহলে মাথায় পানি পড়বে না। মধু কিছু বলল না, মুখটা গোমরা করে ব্লেজারটা মাথার ওপর ধরল। তারপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ালো। এবার যদি একটা রিক্সা অথবা বাস পাওয়া যায়। ভাগ্য ভালোই ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, রিক্সা না পেলেও বাস পাওয়া গেছে। ইয়াদ মধুকে নিয়ে বাসে উঠল। বাসে অনেক মানুষ, খুব কষ্ট করে দাঁড়াতে হচ্ছে। ইয়াদ মধুকে এক হাতে শক্ত ধরে আরেক হাতে বাসের উপরের ঝুলানো হাতল ধরল। মধু ও ইয়াদের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। পেছনে থেকে খুব চাপ আসছে, কিন্তু ইয়াদ শক্ত করে দাঁড়িয়ে রইল যেন মধুর গায়ে চাপ না পড়ে। মধু ইয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা এমন কেন, এত ভালোবাসে কেন? মধুর মনে পড়ে গেল প্রথম দিনগুলোর কথা। মাঝে মধ্যে যখন ওরা বাসে উঠত তখন ঠিক এভাবেই ইয়াদ ওকে আগলে রাখত। এত বছরেও একটুও পাল্টায়নি, উল্টো ভালোবাসা যেন বাড়ছে। মধু মাঝে মধ্যেই ভাবে কোনো পূর্ণের কারণে যে এই মানুষটার সাথে ওর দেখা হয়েছিল। ইফাত চেম্বারের বসে একটা রিপোর্ট দেখছিল খুব মনোযোগ দিয়ে, হঠাৎ একটা কল আসতেই ওর মনোযোগ সরে যায়। রিপোর্টটা টেবিলে রেখে ফোনের স্ক্রিনে চোখ দিল। নিখিল ফোন করেছে। ইফাজ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিখিল বলল, দোস্ত আজকেই ফিরলাম ট্রেনিং থেকে, তোর সাথে রাতে দেখা করব। ইফাজের মুখে একটা রহস্যময়ী হাসি খেলে গেল। বলল, আচ্ছা, তুই পুরনো ফার্ম হাউজে চলে আসিস। আচ্ছা। সংক্ষিপ্ত আলাপে ওরা ফোন রাখল। ফোন রাখার পর ইফাজের মুখের রহস্যের হাসিটা আবার দেখা গেল। মাগরিবের নামাজ পড়ে নিহা ফোনটা হাতে নিয়ে ইফাজকে ফোন দিল। ইফাজ রিসিভ করতেই বলল, আজকে আসবে কখন? আসতে দেরি হবে, একটা অপারেশন আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আমার আজকে খুব খারাপ লাগছে। নিহার কথায় ইফাজ চিন্তিত হয়ে গেল। মাত্র তো 8 মাস চলে। ইফাজ বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব। নিহার ফোন কেটে ইফাজ নিখিলকে ফোন করে আসতে মানা করল। তারপর দ্রুতই ডিউটি শেষ করে বাসায় আসলো। নিহা চুপচাপ খাটে হেলান দিয়ে শুয়ে আছে। ইফাজ কাছে এসে বসল, চিন্তিত গলায় বলল, কেমন লাগছে নিহা? বেশি খারাপ লাগছে। নিহা ইফাজকে ভরসা দিয়ে বলল, না, একটু আগে অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু এখন ঠিক আছি। তুমি প্লিজ আমার কাছেই থাকো। ইফাজ কোমল হেসে নিহার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, তোমার কাছেই আছি। নিহা প্রসন্ন হাসল। আসলে ভালোবাসার মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবহেলা যেমন কষ্ট দেয়, তেমনি একটু ভালোবাসাও মনে শান্তি দেয়। রাতের খাবার খাইয়ে ইফাজ নিহাকে শুয়ে দিল, আর নিজের সোফায় ল্যাপটপ নিয়ে বসল। রুমে আলো নেই, তবুও নিহার ঘুম আসছে না। নিহা উঠে বসল, ইফাজকে ডেকে বলল, ইফাজ, ঘুম আসছে না আমার। ইফাজ ল্যাপটপটা বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বেলে নিহার পাশে এসে বসল। ওর সামনে আসা চুলগুলো পেছনে গুজে দিয়ে হালকা হেসে বলল, আচ্ছা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি শো। নিহা শুয়ে পড়ল। ইফাজ ওর মাথায় হাত বুলাতে বুলাতে একটা গান গাইতে শুরু করলো। বলা এটা প্রিয় একটা গান ওর। কিভাবে প্রিয় হলো এটা ও নিজেও জানে না, হঠাৎ করেই হয়ে গেল। তুমি না ডাকলে আসবো না। গল্পটা পুরনো, ডোবে ডোবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গান শুনতে শুনতেই নিহা ঘুমিয়ে পড়ল।
নিহা ঘুমিয়ে পড়ার আরো কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল ইফাজ। তারপর হাত ঘড়ি দেখল, মাত্র 11টা বাজে। নিজের ফোনটা হাতে নিয়ে নিখিলকে কল দিয়ে আবার আসতে বলল। ওরা রাত 12টায় দেখা করবে। ইফাজ একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল যেগুলো আজ রাতে কাজে আসবে। রিভলভারটাও নিয়ে নিল এবং চুপিসারে নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। নিখিলের আগে পৌঁছাতে হবে। খুব দ্রুত ড্রাইভ করে নিখিলের আগেই পৌঁছেছে ইফাজ। সব প্ল্যান মতো সেটও করে ফেলল। এবার শুধু নিখিল আসার পালা। আধ ঘন্টা পর নিখিলও চলে এসেছে। নিখিলকে দেখে ইফাজ কৃত্রিম হাসি দিয়ে বলল, আরে বন্ধু আয়। নিখিল ঘরে ঢুকতেই ইফাজ আচমকায় ওর মুখে ক্লোরোফর্ম স্প্রে করল। নিখিল সাথে সাথেই জ্ঞান হারালো। তারপর ওকে একটা চেয়ারে বসিয়ে বেঁধে ফেলল ইফাজ। এখন ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হবে জ্ঞান ফেরার জন্য। ঘন্টা দুয়েক পর যখন নিখিলের জ্ঞান ফিরল তখন দেখল ও একটা চেয়ারে বাঁধার সামনে ইফাজ পায়ের ওপর পা তুলে বসে আছে আর কফিতে চুমুক দিচ্ছে। বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিল। ফ্লাস্কে ছিল বলে ঠান্ডা হয়নি। নিখিল বিস্ময়ে বলল, এসব কি ইফাজ? আমাকে বেঁধে রেখেছিস কেন? নিখিলের কথা শুনে ইফাজ অট্টহাসি দিল। সাধারণ এভাবে ইফাজ হাসে না। ওর হাসির শব্দ হয় না কখনো। কিন্তু আজকের হাসি ভিন্ন। ইফাজ হুট করেই হাসিটা থামিয়ে মুখটা গম্ভীর করে বলল, কফি খাবি? এখনো গরম আছে। আসার সময় বানিয়ে এনেছিলাম। নিখিল বিরক্তিকর কণ্ঠে বলল, এসব কি ইফাজ? আমি কি জিজ্ঞেস করছি আর তুই কি বলছিস? এভাবে বেঁধে রেখেছিস কেন আমাকে? ইফাজ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিখিলের পেছনে গিয়ে দাঁড়ালো। কফিতে একটা চুমুক দিয়ে বলল, আচ্ছা নিখিল, ধর, আজই যদি তোর জীবনের শেষ রাত হয় তাহলে কেমন হবে বলতো? নিখিল কিছুটা ঘাবড়ে গেল। ঢোক গিলে বলল, কি বলছিস তুই ইফাজ? তুই যা শুনেছিস তাই বলেছি। হেয়ালি ভালো লাগছে না ইফাজ। নিখিল রেগে বলল। ইফাজ আবারও হাসল। বলল, আচ্ছা যা খেলা শুরু করি। ইফাজ নিজের ফোন থেকে একটা ভয়েসের রেকর্ড অন করল। ভয়েস রেকর্ডটা শুনেই নিখিলের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। এই ভয়েস রেকর্ডটা ওই 4টা ছেলের যারা মধুকে রেপ করেছিল। ওদের কিছুদিন আগেই ইফাজের লোকেরা ধরে ফেলেছিল। আর ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন সবাই নিখিলের কথা বলেছে। নিখিলের নির্দেশেই ওরা মধুকে তুলে এনেছিল। সেদিন নাকি নিখিলও নাকি রেপ করেছিল। ওরা সবাই মধুকে মেরাই ফেলতো যদি না মধু সেদিন সকালে পালাতো। এরপরেও মারতে চেয়েছিল কিন্তু পারেনি। ওই দিন সব জানার পর ইফাজের মন চেয়েছিল ওই মুহূর্তেই নিখিলের চরম মৃত্যু দিতে কিন্তু নিজেকে কন্ট্রোল করেছিল। তবে ওই 4জনকে ইফাজ জীবিত ছাড়েননি। ওদের সাথে তেমনই করা হয়েছে যেমনটা ওদের প্রাপ্য। রাত প্রায় 1টা 10। ঢাকায় রাত আর দিন নেই, সবসময়ই রাস্তায় গাড়ি থাকে। তবে দিনের তুলনায় রাতে জ্যাম কমই থাকে। আবার আজকে একটু আগেই বৃষ্টি হয়েছে। এখনও গুড়ি গুড়ি পড়ছে। রাস্তাঘাট অন্যদিনের তুলনায় ফাঁকা। ইয়াদের গাড়ি মসৃণ গতিতে চলছে। ওর কাঁধে মাথা সামনের দিকে তাকিয়ে আছে মধু। গাড়ির ভেতরে মিডিয়াম ভলিউমের রবীন্দ্রনাথ সঙ্গীত চলছে। এই গানটা জনারই ভীষণ প্রিয়। ভালোবেসে, সখী, নিভৃতে যতনা, কনক কঙ্কনে। গানের তালে তালে মধুও গুনগুন করছে। অনেকদিন ধরেই অভি ইয়াদকে বারবার করে বলছিল ওদের রেডিও স্টেশনে আসতে আর ওদের ভালোবাসার গল্প বলতে, কিন্তু সারাদিনের ব্যস্ততার পর আর যেতে ইচ্ছে করে না কারোই। আজ বৃহস্পতিবার ছিল। আর শুক্রবারের অপর নাম বন্ধের দিন। বন্ধের দিন মানে সকালে অনেকক্ষণ ঘুমানো যাবে। তাই আজকে আর বন্ধু অভির আবদারটা ফেলতে পারল না ইয়াদ। মধুকে নিয়ে রেডিওতে চলেই এলো তাদের গল্প বলতে। গল্প বলতে বলতে অন ইয়ারেই ওরা অনেক সময় হেসেছে, কেঁদেছে, অবশেষে হাসিমুখে শেষ করেছে তাদের ভালোবাসার গল্প। অনুষ্ঠান শেষ করে রাত 12:30টায় বাসার উদ্দেশ্যে ওরা রওনা দেয়। ইয়াদ আদুরে গলায় বলল, ঘুম পাচ্ছে মধু। না গো, প্রথম থেকে সবকিছু আজ যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। দেখতে দেখতে 7টা বছর কিভাবে তোমার সাথে পার করলাম টেরই পেলাম না। মনে হচ্ছে এই তো সেদিনই দেখা হলো আমাদের। ইয়াদ মধুর কথায় একটু হাসল। তারপর বলল, ভালোবাসা কখনো পুরনো হয় না মধু। আমরা যখন বার্ধক্যে উপনীত হব তখনও মনে হবে আমরা নব যৌবনা প্রেমিক প্রেমিকা। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কমে না, বরং সময়ের সাথে সাথে বাড়ে, তবে সেটা শুদ্ধ হতে হবে। মধুর ঠোঁট প্রশস্ত করে একটুখানি হাসল। ওরা 1:30টায় বাসায় পৌঁছে গেল। রুমে এসে মধু বলল, তুমি ফ্রেশ হও, আমি আরিয়ানকে নিয়ে আসছি।
এটা বলে মধু বের হতে নিলেই ইয়াদ হেঁচকা টানে মধুকে ঘুরিয়ে তার বক্ষপিঞ্জরে আবদ্ধ করল। মধু একটু লাজুক হাসল, হাসি ধরে রেখে বলল, কি করছো? ছাড়ো না, আরিয়ানকে আনবো। ইয়াদ ফিসফিসিয়ে ধীর কণ্ঠে বলল, থাক না, আরিয়ান ওর দাদা দাদির কাছেই ঘুমাক। তুমি বরং আমার বুকেই থেকে যাও। মধু আপত্তি করল না, আপত্তি করার ইচ্ছেও নেই। এটাই তো সুখের নীড়, এই নীড় ছেড়ে যাওয়ার কোনো স্পর্ধাই নেই মধুর। ড্যাশ 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 ড্যাশ। আপা, আপা, আপা। ইয়াদের পিঠের ওপর কখনো শুয়ে অথবা কখনো বসে আধো আধো বলিতে বাবাকে ডাকছে। আর ওর বাবা বেঘরে ঘুমাচ্ছে। কিন্তু আরিয়ানের থামাথামি নেই, সে নিরলসভাবে বাবাকে ডাকছে। মধু রান্নাঘর থেকে ঘরে এসে বেডের সামনে দাঁড়িয়ে ইয়াদকে ডেকে বলল, কেমন নিষ্ঠুর বাবা গো তুমি! ছেলেটা এতক্ষণ ধরে তোমাকে ডাকছে আর তুমি মরার মতো ঘুমাচ্ছে। এবার তো উঠো, 10টা বাজে। মধুর চাচালো গলা পেয়ে ইয়াদ চোখ খুলল। তারপর ঘুমঘুম কণ্ঠে বলল, কয়টা বাজে বললে? 10টা বাজে মহাশয়। ইয়াদ আরিয়ানকে নিজের পিঠের ওপর থেকে নামিয়ে ওর নরম গালে একটা চুমু দিয়ে বলল, আমার বাবাটা। ছোট্ট আরিয়ান ওর ছোট্ট ছোট্ট দাঁতগুলো বের করে খিলখিলিয়ে হেসে বাবার গালেও চুমু দিল। মধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা প্রাণ ভরে দেখল। প্রতিদিন সকালেই এরা এমন করে, আর প্রতিদিনই মধু এটা উপভোগ করে। এর চেয়ে স্নিগ্ধ আর কিছু হতে পারে না। এবার বাপ ছেলেকে তাড়া দিয়ে মধু বলল, বাপ, পোলা দুইটাই বান্দর, নামো এখন বিছানা থেকে। বিছানা ঝাড়তে হবে। আরিয়ানকে কোলে নিয়ে ইরাদ বিছানা থেকে নামতে নামতে ন্যাকা স্বরে বলল, দেখ আরিয়ান, তোর মা আমাদের বান্দর বলেছে। আরিয়ান কি বুঝল কে জানে, তবে তার হাসা বন্ধ নেই। বাপের কথা শুনে আবার ও খিলখিলিয়ে হেসে দিল। ইয়াদ কৃত্রিম রাগের ভান করে বলল, দূর বেকুব, তুই হাসছিস কেন? বাপকে রাগতে দেখে আরিয়ান হাসি থামিয়ে ইয়াদের গলা জড়িয়ে ধরে আবার চুমু দিল। ইদানিং আরিয়ান এমনই করে, যখনই ওর মনে হয় বাবা অথবা মা কারো মন খারাপ তখন তাদের গালে চুমু দেয়। ফলে যদি ওদের মন খারাপও থাকে তবুও অটোমেটিক মন ভালো হয়ে যায়। আজকে শাশুড়ি বৌমা মিলে রান্না করছে। অনেক পদের আইটেম আছে আজ। অবশ্য এর একটা বিশেষ কারণও আছে, আর তা হলো ইরিন ওর মেয়ে আর ওর জামাই আসবে। রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে সাইদা খান মধুকে বলল, তুই যা, গিয়ে গোসল করে নে, বাকিটা আমি দেখছি। না মা, তুমি যাও, গোসল করে নাও, আর অল্পই তো বাকি, আবার ওরাও চলে আসবে। আরে তোকে যেতে বলছি না, তুই জানা, আজ শুক্রবার ইয়াদ নামাজে যাবে, ওকে একটু ঠিকঠাক করে আতর দিয়ে দে। মধু মাংসটা নাড়তে নাড়তে বলল, আহ, তোমার ছেলে মনে হয় ছোট মানুষ, নিজেরটা নিজেই করতে পারবে। সাইদা খান হাসতে হাসতে বলল, বিয়ের আগে ছেলেরা যা করত সেগুলো সব ভুলে যায়। পর শ্বশুরও তো। সাইদা খান কথা শেষ করতে না করতেই ইয়াফ খান গলা হাঁকিয়ে ডাক দিলেন। সাইদা খান স্বামীর গলা পেয়ে মধুকে একটু দেখতে বলে চলে গেলেন। শাশুড়ি মা যাওয়ার পর মধুও মিটমিটিয়ে হাসতে লাগল। সাইদা খানের সাথে মধুর সম্পর্কটা এখন মামের চেয়ে কম না। তবে এসব একদিনেই হয়নি। মধুর শাশুড়ির মন একটু একটু করে জয় করে নিয়েছে। এখন সবকিছুতেই শাশুড়ি ছোট বউকে খোঁজে। এই দিনগুলো যেন স্বপ্নের মতো। সাইদা খান কিছুক্ষণের মাঝেই আবার চলে এলো। এবার উনি আসতে না আসতেই মধুর ডাক পড়ল। ওপরের ঘর থেকে ইয়াদ ডাকছে। এমন অবস্থায় বউ শাশুড়ি দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। তারপর মধু চলে গেল। ইয়াদ খান নামাজে গেল। আরিয়ানও যেত, কিন্তু সে একটু আগেই ঘুমিয়েছে। যদি সজাগ থাকতো তাহলে যাওয়ার জন্য পাগল হয়ে যেত। ওরা নামাজে যাওয়ার পর বউ শাশুড়ির রান্নার কাজ শেষ করে গোসল গেল। খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। ফাঁকে ফাঁকে মধু আর সাইদা খান সবাইকে সার্ভ করছে। আর ইরিন ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান এখনো ঘুম থেকে ওঠেনি। আর এখন ঘুম থেকে উঠালে ও কেঁদে কেটে বাড়ি মাথা তুলবে। এটা ওর জন্মগত স্বভাব। তাই ও ঘুমালে কেউ ওকে ডাকে না। খাওয়ার শেষে ইরিন ওর মেয়ে আর স্বামী ওদের ঘরে গেল বিশ্রাম নিতে। মধু আর সাইদা খান সবকিছু গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে এসে দেখল আরিয়ান আর ইয়াদ খেলছে। মধু গিয়ে হাত বাড়াতেই খেলা ছেড়ে মায়ের কোলে চলে এলো। ইয়াদ আরিয়ানের গাল টেনে বলল, যাও বাবা, খেয়ে আসো, তারপর আবার খেলবো। মধু আরিয়ানকে খাওয়াতে নিয়ে গেল। আরিয়ানকে খাইয়ে আবার ঘরে আসলো। তারপর ওকে ইয়াদের কোলে দিয়ে বলল, তোমরা থাকো, আমি একটু বনানী যাব। আমরা আসি। ইয়াদ অনুরোধ করল, আসবে? আচ্ছা আসো। মধু, ইয়াদ আর আরিয়ান বেরিয়ে গেল।
বনানী গোরস্থানের সামনে ইয়াদ গাড়ি থামালো। মধু আরিয়ানকে ইয়াদের কোলে দিয়ে গাড়ি থেকে নেমে গেট দিয়ে গোরস্থানের ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে ইয়াদ আর আরিয়ানও আসছে। মধু পেছনের সারির কোণার একটা কবরের সামনে গিয়ে দাঁড়ালো। কবরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কবর কথা বলে না। প্রতিবারের মতো এবার মধু তার কান্না ধরে রাখতে অপারগ হলো। ঠোঁট কামড়ে ধরেও চোখের পানি আটকে রাখতে পারল না। জোরো জোরো করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বসে পড়ল। কান্না জড়ানো কণ্ঠে অনেক কিছুই বলতে লাগলো, কিন্তু সেগুলো বোঝা যাচ্ছে না। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ইয়াদ। ওর চোখেও পানি, কিন্তু সেটা চোখের কোটরে সীমাবদ্ধ। মধুর মতো কপল বেয়ে গড়িয়ে পড়ছে না। ছোট্ট আরিয়ান একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। তার মা বাবা কাঁদছে কেন? তবে কেউ না বুঝলেও ইয়াদ বোঝে মধুর কান্না মিশ্রিত শব্দ। মাঝে মধ্যে মনে হলেই ও ছুটে আসে এখানে। ইচ্ছে মতো কাঁদে, এখন যেমন কাঁদছে। ইয়াদের মনে পড়ে যায় 1.5 বছর আগের এক রাতের কথা। ওই দিন রাত 11টার সময় ইয়াদ আর মধু দুজনেই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মধুর ফোনে কল আসে। কলটা ছিল আরিয়ার বরের। মধু চিন্তিত মুখে রিসিভ করতেই আরিয়ার বর কাপা কাপা গলায় বলল, আপু, আরিয়া হাসপাতালে। আপনি একটু আসবেন। ও বারবার আপনার নাম নিচ্ছে। মধু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? ওর আজকে ডেলিভারি। ওর ডেলিভারির ডেট তো আরো পরে ছিল। হ্যাঁ আপু, কিন্তু আজকেই লেবার পেইন ওঠে। আর আমরা ওকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলেছেন এখনই সিজার করতে হবে। আপনি একটু আসুন না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি আসছি। আপনি সাহস রাখুন, ওর পাশে থাকুন। মধু ফোন রেখে ইয়াদকে সবটা বলল। ওরা আর দেরি না করে বেরিয়ে পড়ল। অনার্স শেষ করেই আরিয়া বাবা মায়ের পছন্দে বিয়ে করে ফেলে আর বিয়ের পরেই কনসিভ করে। এই বাচ্চাটা নিয়ে অনেক উচ্ছ্বাস ছিল আরিয়ার। ও বারবার মধুকে বলতো, আমার প্রথম বাচ্চাটা আমি তোকে দিয়ে দেব। মধুও হাসত। হাসপাতালের পৌঁছতেই জানতে পারে ওকে ওটিতে নেওয়া হয়েছে। সবাই বাইরে বসে চিন্তিত মুখে অপেক্ষা করছে। আরিয়ার স্বামী শ্রাবণ চিন্তায় ছটফট করছিল, ইয়াদ ওকে ভরসা দিচ্ছিল। অপারেশন শেষ হতেই ডাক্তার বেরিয়ে এলেন। সবাই মিলে তাকে ঘিরে ধরল। ডাক্তার বললেন, রোগীর কন্ডিশন ভালো না, আপনারা দেখা করে আসুন। আর বাচ্চা ভালো আছে। নার্স বাচ্চাকে শ্রাবণের হাতে তুলে দিল। মধুর সেদিকে কোনো খেয়াল, সে দ্রুত আরিয়ার কাছে চলে গেল। আরিয়া ক্লান্ত চোখে মধুর দিকে তাকিয়ে বলল, আমার প্রথম বাচ্চা তোকে দিব বলেছিলাম, মনে আছে? আমার বাচ্চাটা তোকে দিয়ে যাচ্ছি। ওর নাম আরিয়ান রাখবি। আজ থেকে ওর মা তুই। ওকে আগলে রাখিস। মধু আরিয়ার মুখে হাত দিয়ে বলল, আর কিছু বলিস না। চুপ কর। আরিয়ার মধুর হাত সরিয়ে দিয়ে বলল, আমায় বলতে দেবন। আজই তো শেষবারের মতো কথা বলবো। মধু কাঁদতে কাঁদতে বলল, তোর কিচ্ছু হবে না, শান্ত হ। আরিয়া কিছু বলতে নিলেই ওর শ্বাসকষ্ট উঠে যায়। পালস নিচে নামতে থাকে। এই অবস্থা দেখে মধু জোরে জোরে ইয়াদকে ডাকতে থাকে। মধুর গলা পেয়ে ইয়াদ, শ্রাবণ, আরিয়ার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন। শ্রাবণ আরিয়ার কাছে যেতে আরিয়া ওর হাত শক্ত করে ধরল, কিন্তু কিছু বলতে চেয়েও পারল। প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে গেল। পরিবেশটা কান্না মুখর হয়ে গেল। মধু ইয়াদকে জড়িয়ে ধরে কাঁদছে। শ্রাবণ কাঁদছে আরিয়ার গলা জড়িয়ে। সেই একটা রাত অনেক কিছু পাল্টে দেয়। কিছু পূর্ণতা অপূর্ণতার হিসেব লেখে। কিছু দিয়ে যায়, কিছু নিয়ে যায়। তারপর আরিয়াকে বনানী কবর দেওয়া হয়। আর ওর কথা মতো ওর বাচ্চাটাকে শ্রাবণ মধুকে দিয়ে দেয়। তবে ও এখনো বিয়ে করেনি। ছেলেটা বড্ড ভালোবাসে আরিয়াকে, কিন্তু বাবা মায়ের জোরে একটা বিয়ে করতেই হবে। কয়দিন বাদেই ওর বিয়ে। বিয়েতে মধু ইয়াদুর নিমন্ত্রণ পেয়েছে। মাগরিবের আজানের পর মধু নিজের মায়ের সাথে কথা বলছে। আইরিন রহমান এখন নিজের বাবার বাড়ি আছে। কখনো মধুর কাছে থাকে, আবার কখনো ভাইদের কাছে চলে যায়। আর মিলি স্কলারশিপ পেয়ে ডাক্তারি পড়াশোনার জন্য আমেরিকা চলে গেছে। কিছুদিন পরের কথা। দিনকাল সবারই বেশ ভালোই যাচ্ছে। ইয়াদের সাথেও ইফাজের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। ওরা কালই দেশে ফিরবে। তবে বেশি দিন থাকবে না। ওরাও বছরে 2বার আসে দেশে। ওদের আশা নিয়ে বাড়ির সবার মধ্যেই উচ্ছ্বাস। ওদেরকে এয়ারপোর্টে নিতে যাবে ইয়াদ। নির্দিষ্ট টাইমে ইয়াদ অপেক্ষা করছে ওদের জন্য। একটু পরেই ওদের দেখা গেল। কাছাকাছি এসেই দুই ভাই কোলাকুলি করল। তারপর কুশল বিনিময় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এয়ারপোর্ট থেকে বেরোতেই ইফাজ দেখল এয়ারপোর্টের বাইরে সারিবদ্ধ ভিক্ষুকদের দিকে। সারির মাঝে একজনকে চেনা চেনা লাগছে।
ভালো করে তাকাতেই ইফাজ চিনে ফেলল। একটা বাঁকা হাসি দিয়ে ওদের এগিয়ে যেতে বলে মেয়ে ভিক্ষুকটার মুখোমুখি এসে বসল। ভিক্ষুকটার দিকে একবার চোখ বুলিয়ে নিল। পরনে একটা ছেঁড়া লুঙ্গি, গায়ে কাপড় নেই, সারা শরীর রোদে পোড়া আর মুখটা অ্যাসিডে। ইফাজ ওর কানে কানে বলল, কেমন আছিস নিখিল? এই কথাটা কানে যেতেই নিখিল ছুটফট করে উঠল। আবারও সেদিন রাতের মতো কাকুতি মিনতি করতে লাগল। ইফাজ হাসল, তারপর আবারও কানে কানে বলল, না নিখিল, তোর পাপের প্রায়শ্চিত্ত এখনো হয়নি। তোর গোটা জীবন দিয়ে তুই ভুগবি। কেউ আসবে না তোর কাছে, কেউ না। এটা বলেই উঠে যেতে নিলেই কাটা হাত দিয়ে নিখিল ইফাজের পা চেপে ধরতে চাইলে কিন্তু পারল না। ইফাজ চলে গেল, আর নিখিল তার জায়গায় বসে মৃত্যু প্রার্থনা করতে লাগল। বাসায় আসার পর সর্বপ্রথম না চাইতেও মধুর দিকেই চোখ চলে গেল ইফাজের। শুধু এক পলক দেখেই চোখ নামিয়ে ফেলল, আর মুচকি হেসে মনে মনে বলল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সমাপ্ত।